ওসি সাহেব তো কারোর সাথে ফোনে কথা বলছেন। সবাই বিরক্তির নিঃশ্বাস চালো। কতক্ষণ পর ওসি সাহেব হাজির। সে চেয়ার ঠেলে সামনে বসলো, বলল, এবার বলো তোমরা কি বলতে এসেছিলে। মৃদুল বিরক্ত হলো প্রচুর, গুজগুজ করে বলল, হালাই এতক্ষণ পর জানতে আইছে আমরা কেন আইছি? আগেই তো কইলাম, হালাই কি শুনে নাই? আশরাফ চোখের ইশারায় মৃদুলকে চুপ হতে বলে। মৃদুল চুপ হয়ে যায়। আশরাফ বলতে শুরু করে, আমরা সেই মাফিয়া নিয়ে কথা বলতে এসেছি স্যার। অফিসার তার কান গুতিয়ে বলে উঠল, কোনো মাফিয়া? মৃদুলের এবার ইচ্ছে করছে পুলিশের টাকওয়ালা মাথাটা বাড়ি মেরে ফাটিয়ে দিতে। সে নিজেকে সংযত করলো, শান্ত গলায় বলল, টিভিতে যে দেশবিরোধী মাফিয়ার কথা বলা হয়েছিল, আমরা সেই মাফিয়া সম্পর্কে বলতে এসেছি। অফিসার একটা গাছড়া ভাব নিয়ে বলল, বলো কি বলার আছে তোমাদের। পুলিশের এই গা ছাড়া ভাবটা কেউ নিতে পারছে না। মনে হচ্ছে পুলিশ তাদের কথা শুনে বেশ বিরক্ত হচ্ছেন, কোনো মজা পাচ্ছেন না, অথচ তারা কতটা সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলছে। আজিতা সবাইকে সামলে বলল, স্যার, কাল রাতে একটা ছেলে আমার চেম্বারে ঢোকে। তার কতক্ষণ পর কিছু মানুষ আসে, আমায় জিজ্ঞেস করে এখানে কেউ এসেছিল কিনা, কিন্তু আগন্তুক আমার পিঠে ছুরি ধরে রাখায় আমায় মিথ্যে বলতে হয়। ছেলেটির নাম খুব সম্ভবত ফারিস মাহমুদ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখের পাশে একটা কাটা দাগ আছে। পুলিশটি আজিতাকে থামিয়ে দিলেন। নিজের ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে কিছু একটা খুঁজতে লাগলেন। সবাই বেশ আগ্রহ নিয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে। মিনিট দুই যেতেই পুলিশটি একটা লোকের ছবি দেখিয়ে বলল, আপনি কি এনার কথা বলছেন? আজিতা সহ সবাই প্রায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল মোবাইলে থাকা ছেলেটির ছবির দিকে। আজিতা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটার দিকে। বাকি সবার দৃষ্টি ততক্ষণে ছবি থেকে আজিতার দিকে নিবদ্ধ হলো। পুলিশটি আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? আপনি এই ছেলের কথা বলছেন তো, ফারিস মাহমুদ? আজিতা নিরুত্তর। চাঁদনি আজিতার কাঁধে হাত দিয়ে বলল, কি হলো আদু, কথা বলছিস না কেন? উনি কি ফারিস মাহমুদ? কাল রাতে এই ছেলেই কি তোর পিঠে ছুরি ধরেছিল? আজিতা আবার মুখ খুলো, মাথা নাড়িয়ে বলল, উনি। মুহূর্তের মধ্যে সবার মনোভাব পাল্টে গেল। বিস্মিত হলো সবাই। আজিতার কথা শুনেই ওসি সাহেব তার মোবাইল সরিয়ে ফেলেন, বলেন, ইনি একজন নামকরা ঔষধ কোম্পানির মালিক। শত শত মানুষের চিকিৎসার কাজে ওনার কোম্পানি তৈরিকৃত ঔষধ মানুষের সেবা করে আসছে। আর আপনি কিনা তাকে দেশবিরোধী মাফিয়া বলে দাবি করছেন? আপনারা তো ডক্টর, অথচ ফারিস মাহমুদকে চেনেন না। অবশ্য উনি সোশ্যাল মিডিয়ায় নেই তেমন, তবুও নামটা জানা উচিত ছিল। পুলিশের কথা শুনে তাজ্জব বনে গেল সবাই। দারুণভাবে লজ্জায় পড়ল তারা। পুলিশ খানিকটা হাসলেন, বলেন, ইটস ওকে, মাঝে মধ্যে ভুল হয়। আসলে কাল ওনার উপর একটা অ্যাটাক হয়েছিল, আপনাদের হসপিটালে গিয়েছিল মেবি। আজিতা কথা শুনে বসে থেকে উঠে দাঁড়ালো, লজ্জিত স্বরে বলল, আমাদের ক্ষমা করবেন স্যার, আমরা ভুল বুঝে এখানে এসেছিলাম। পুলিশটিও মেনে নিলেন, বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আপনারা বাড়ি যেতে পারেন, নাকি আরো কিছু বলবেন? আশরাফ বলল, নো স্যার, আমরা অন্তত দুঃখিত এভাবে আপনাদের সময় নষ্ট করার জন্য। কোনো ব্যাপার না, কিন্তু আপনারা ফারিস মাহমুদকে চেনেন না, এটা জেনে আমি খুব বিস্মিত হয়েছি। আর কেউ কিছু বলল না। তারা একে একে বেরিয়ে গেল পুলিশ স্টেশন থেকে। ওরা যেতেই ওসি সাহেব জোরে নিঃশ্বাস ফেলেন। একটা ফোন করে বলেন, ওনারা চলে গেছেন স্যার। অপর প্রান্তের মানুষটি কি বলল তা শোনা গেল না, কিন্তু ওসি সাহেব বলেন, ভালো থাকবেন। ফোন কাটলো ওসি সাহেব। পুলিশ স্টেশনের বাইরে বেশ বিভ্রান্ত নিয়ে দাঁড়িয়ে রইল আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আজিতা। সবার চোখে মুখেই বেশ বিভ্রান্তের ছোঁয়া। সবার বিভ্রান্তের মাঝে মুনমুন বলে উঠল, দেখলি তো, বলেছিলাম ছেলেটা মাফিয়া হবে না। মুনমুনের কথা শুনে আশরাফ বলল, কিন্তু আমার কেন যেন এখনো খটকা লাগছে। চাঁদনি বলল, সব খটকা লাগার কি আছে, বাড়ি চল। ডিউটিতে কি আজ যাওয়ার তোদের কোনো প্ল্যান নেই নাকি?
আবার টনক নড়ল। দ্রুত আশরাফ, রনি আর মৃদুল তাদের বাইকে চড়ে বসলো। তারপর রনি বাইকে মুনমুন, আশরাফের বাইকে আজিতা আর মৃদুলের বাইকে চাঁদনি বসে চলো 6 জন তাদের গন্তব্যের দিকে। হুদাই টাইম নষ্ট। তার বের হতেই একটা পুলিশের গাড়ি ভিতরে ঢুকলো। ওরা পুলিশদের তেমন খেয়াল না করলেও পুলিশগুলো তাদের খেয়াল করলো। একজন মহিলা পুলিশ বলল, কালকের ডাক্তারটা এখানে কি করতে আসলো? আদ্রিতা বেশ চিন্তিতভাবে বসে রইল বাইকে। তার বেশ খারাপ লাগছে। অপরিচিত এক ছেলের নামে এমন মাফিয়া ট্যাগ দেওয়াটা কি ঠিক হলো? আদ্রিতার কিছু মনে পড়ল। কাল যাওয়ার পথে ফারিস্তাকে বলেছিল, আপনি আমায় মনে রাখেন না, কিন্তু আদ্রিতা রেখেছে। উত্তেজনার বশে পুলিশ স্টেশনে এসে তার নামে মিথ্যাচার করে বসলো। কাজটা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। লোকটা জানলে নিশ্চয়ই রেগে যেত। আদ্রিতা জোরে নিঃশ্বাস ফেল। গিল্টি ফিল হচ্ছে তার। আশরাফ আদ্রিতাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বাই বলে চলে গেল। আদ্রিতাও বাই বলে আনমনে হেঁটে বাড়ির ভিতর ঢুকলো। গোসল করে তাকে হসপিটাল যেতে হবে। আজ থেকে 2টো অপারেশন করতে হবে। আদ্রিতা নিজেকে ধাতস্থ করলো। কাল রাত থেকে সব কিছু কেমন যেন উলট পালট হচ্ছে। নিজের রুমে এক হাতে সিগারেট, অন্য হাতে মদের গ্লাস নিয়ে নাড়াচাড়া করছে ফারিস। সামনেই আদিব দাঁড়ানো। সে বলল, ভাই আজ রাতে কি মালগুলো বিদেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিব? ফারিস 2 মিনিট চুপ থেকে সিগারেটে টান দিল। মুখ দিয়ে ফু উড়িয়ে বলল, না, আগামী 1 সপ্তাহ কোনো মাল বিদেশ কেন দেশেও দেয়া হবে না। আদিব বেশি না ভেবেই বলল, আচ্ছা ভাই। ওষুধ বিক্রি কেমন হচ্ছে? ভালো। গাছগুলোর সেবা যত্ন ভালোভাবে হচ্ছে তো? জি ভাই। আপনি কি কালকে একবার যাবেন? কাল নয়, 2-4 দিন পর যাব। কাজে গাফিলতি যেন না হয়। আদিব, হবে না, কিন্তু 1 সপ্তাহ মাল না দিলে ব্যবসায়ীরা রেগে যাবে না ভাই? সেসব তুমি ভেবো না। বিদেশি ব্যবসায়ীদের সাথে আমি নিজে কাল কথা বলবো। ঠিক আছে। তবে ভাই কাশ্মীরের ব্যবসায়ীরা বেশি বেশি করছে। কালকে মাল না পাওয়া বলছে। 1 সপ্তাহের মধ্যে মাল না পাঠালে খারাপ হয়ে যাবে নাকি? ফারিস হাসে, মগের গ্লাসে চুমুক দিয়ে বলে, ওদের 2 সপ্তাহের আগে কোনো মাল পাঠাবে না। আদিব তাজ্জব বনে গেল। বলল, কিন্তু ভাই? কোনো কিন্তু নেই, যা বলেছি তাই। বেশি কথা উঠলে আমি নিজে দেখবো এটা। ঠিক আছে। আদিব বেরিয়ে গেল। ফারিস ঠাই বসে রইল। পিঠের যন্ত্রণাটা আবার বেড়েছে, কিন্তু ফারিস তা উপেক্ষা করলো। ভাবলো কাল রাতে তার সাথে ঠিক কী ঘটেছিল। কাল রাতে কিছু মাল নিয়ে ট্রাকে করে ফারিস কোথাও যাচ্ছিল। গন্তব্যে কোনো রিস্ক না নেওয়ার জন্য সে নিজেই মাল নিয়ে যায়। ফারিস বরাবরই কোথাও বের হলে মুখে মাস্ক পরে থাকে। কাল রাতেও ছিল। আচমকে কিছু লোক তার কাছে আসে। ফারিস এতে অবাক হয়নি, কারণ এগুলো বরাবরই হয়। সে টোটালি পুরো বিষয়টাকে ইগনোর করে চলে গেল। এরপরই কোথা থেকে যেন হাজির হলো পুলিশের গাড়ি। ফারিস বিরাট চমকায়। এতে তার জানা মতে এখানে এই মুহূর্তে পুলিশ থাকার কথা না। ফারিস দ্রুত উল্টো দিকে ছুট লাগায়। ধরা পড়লে চলবে না। সে গাড়ি ছুটে বহুদূর। পুলিশগুলো সিভিল ড্রেসে আসে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ ফারিসের গাড়ি থেমে যায়, কারণ গাড়ির তেল শেষ। ফারিস বুঝেছিল তাকে ট্র্যাপে ফেলা হয়েছে। ফারিস গাড়ি থেকে নামে। হঠাৎ ট্রাকের ভিতর কিসের যেন আওয়াজ আসে, মানুষের মতো। ফারিস অবাক হয়, কারণ ট্রাকে মানুষ বলতে সেহি না, অন্য কেউ ছিল না। ফারিস কৌতূহলী ট্রাকের দরজা খুলে তখনই দেখে ট্রাকে মালের পাশাপাশি কতগুলো মেয়ে হাত পা বাঁধা অবস্থায় বসা। যে চরমভাবে চমকায়। এতে ঠিক সেই মুহূর্তের পিছন থেকে কেউ তার পিঠে ছুরির পোজ বসায়। ফারিস শুধু তার হাতের ব্যাসটাই দেখে। এরই মাঝে হাজির হয় পুলিশ। ফারিস কোনো মতে নিজেকে বাঁচাতে জঙ্গলের ভেতর ছুট লাগায়, আর তার পিছু পিছু পুলিশ। কত দূর যেতেই জঙ্গল পেরিয়ে রাস্তা আসে, আর রাস্তা পেরিয়ে বিশাল হসপিটাল। ফারিস হসপিটালে পা রাখতেই লোডশেডিং হয়। ফারিস কোনো রকম সিঁড়ি বেয়ে উপরে উঠে আজিতার চেম্বারে হাজির হয়। মুখের মাস্ক কখন পড়ে যায় খেয়াল করেনি। কিছু আহমকদের থেকে নিজেকে বাঁচাতে ফারিস পালিয়েছে কতটা ভাবলেই রাগে গিজগিজ করছে শরীর। ফারিস শক্ত করে মদের গ্লাসটা চেপে ধরল। তার রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ। তার উপর ওই ডাক্তার ম্যাডাম। ফারিস মদের গ্লাসটা শক্ত করে চেপে ধরে বলল, কাজটা ঠিক করেননি। ফারিসের নাম নিয়ে পুলিশ স্টেশন গেছেন, একদম ঠিক করেননি। রাত 1টা নিজের কাজ ছেড়ে বাড়ির পথে হাঁটছিল আজিতা। রাস্তাঘাট
ফাঁকা, কোনো রিক্সা নেই। আচমকা একটা কালো গাড়ি তার গা ঘেঁষে দাঁড়ালো। আজিতা খানিকটা চমকে উঠল। এতে কিছু বলবে তার আগে কিছু লোক তার মুখে রুমাল চেপে ধরল। আজিতা জ্ঞান হারালো। অন্ধকার রুম, ঘুটঘুটে আধারে ভরপুর চারপাশ, মৃদু মৃদু আলোতে শেষ হবে এমন মোমবাতি জ্বলছে। আজিতা নড়েচড়ে উঠল, তার জ্ঞান ফিরেছে। আজিতা পুরোপুরি হুঁশে আসতেই চমকে উঠল পুরো। সে কোথায় আছে বিষয়টা বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। আজিতা কোনো কক্ষের খাটের ওপর বসে। আজিতা আশপাশে চাইল, না, কেউ নেই। মৃদু মৃদু আলোতে মোমবাতি জ্বলছে, তাও শেষ হবে প্রায়। আজিতা অবাক হলো, সে এখানে কি করে এলো। হাতের হাত ঘড়িটা দেখলো, কোনো রকম বুঝলো রাত 3:02 বাজে। আজিতা তৎক্ষণাৎ খাট থেকে নামলো। মনে করলো তার সাথে ঘটে যাওয়া ঘটনা। কিছু লোক তার মুখে রুমাল চেপে ধরে জ্ঞান হারায়, তারপর কিছু মনে নেই। কিন্তু এখানে নিয়ে আসার মানে কি? আজিতা আওয়াজ করলো, আতঙ্কিত স্বরে বলল, কেউ কি আছেন? শব্দ করার 2 সেকেন্ডের মাথাতেই কাঁচের গ্লাস পড়ার শব্দ আসলো। আজিতা ঘাবড়ে গিয়ে বিছানায় বসলো, বলল, কে কে ওখানে? মুহূর্তের মধ্যেই পুরো রুমে লাইট জ্বালানো হলো। আজিতা বিস্মিত নজরে সামনে তাকালো। তার সামনে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে ফারিস। আজিতা আতঙ্কিত স্বরে পুনরায় বলল, আপনি? ফারিস নিরুত্তর, এমনকি সে এখনো পর্যন্ত তাকায়নি আজিতার দিকে। আজিতা কি করবে বুঝতে পারছে না। সে আবার প্রশ্ন করলো, আমাকে এখানে কেন আনা হয়েছে? ফারিস এবারও কোনো উত্তর দিল না। পাশেই টি টেবিলের উপর থেকে মদের বড় বোতল থেকে কাছের গ্লাসে মদ ঢালতে লাগলো। আজিতার বিরক্ত লাগছে। বিতৃষ্ণায় চারপাশ বুঝি ধেয়ে আসছে। চরম বিরক্তি নিয়ে তৃতীয়বারের মতো প্রশ্ন করলো আজিতা, আপনি কথা কেন বলছেন না? এভাবে বখাটেদের মতো আমাকে তুলে এনে উত্ত্যক্ত করার মানে কি? ফারিস এবার মুখ খুলো, সরাসরি আজিতার দিকে না তাকিয়েই বলল, বখাটে, দারুণ নাম তো। আজিতার ইচ্ছে করছে সামনে গিয়ে ফারিসের গালে ঠাস ঠাস করে চর বসাতে, কিন্তু করলো না। নিজেকে সংযত রেখে বলল, এই গভীর রাতে মশকরা করছেন আমার সাথে? ফারিসের দৃষ্টি তখনও মদের গ্লাসের দিকে। সে বলল, আপনার কি এখনো মনে হচ্ছে না আমাকে মনে রেখে আপনি ভুল করেছেন? আমার নাম নিয়ে পুলিশ স্টেশন গিয়েছেন, কাজটা কি ঠিক করেছেন ডাক্তার ম্যাডাম? আজিতা দমে গেল। তার মানে ফারিস জেনে গেছে সে পুলিশ স্টেশনে গিয়েছিল। আজিতা চুপ করে রইল। ফারিস এবার তাকালো আজিতার মুখশ্রীর দিকে। ভয়ত মুখ, এলোমেলো চুল, ক্লান্ত শরীর, বোঝাই যাচ্ছে অনেক খেটে খুঁটে বাড়ি ফিরছিল। ফারিস সোফার উপর আয়েশ করে বসলো, মদের গ্লাসে এক চুমুক দিয়ে পড়ল, এবার আপনি কেন কথা বলছেন না? আজিতা তাকালো ফারিসের দিকে, অপরাধী স্বরে বলল, আমি দুঃখিত ওই বিষয়টার জন্য। ফারিস কিছু বলে না, চুপ করে রয়। আজিতা আবার বলে, আমি বুঝতে পারিনি, আমি খুবই দুঃখিত। ফারিস হঠাৎ করে বলে উঠল, আপনাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। কেন যেন মনে হচ্ছে আপনি বেঁচে থাকলে পরবর্তীতে আমার সমস্যা হবে। ফারিসের কথা শুনে তাজ্জব বনে গেল। আজিতা অদ্ভুত স্বরে বলে, সমস্যা হবে মানে? এখানে সমস্যা হওয়ার কি আছে? কিছু নেই, তাও মনে হচ্ছে। আপনার আচরণ আমার কাছে অদ্ভুত লাগছে। আপনি সত্যিই মাফিয়া নন তো? ফারিস হাসে, অদ্ভুত দেখতে লাগে সেই হাসি। আজিতা বলে, এখানে হাসার কি আছে? সত্যি কি কিছু নেই? আমি তো দেখছি না। আমি মাফিয়া হলে আপনি কি আমায় ভয় পাবেন? আজিতা বিরক্তি নিয়ে বলল, দেখুন মিস্টার বখাটে, আপনি মাফিয়া হন বা মাফিয়ার দাদা হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমায় যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো ধরে আনিনি। আজিতা কি ঘাবড়ালো? মোটো ঘাবড়ালো না, উল্টো বলল, তো কিসের জন্য ধরে এনেছেন? যদি বলি খুন করার জন্য। তো করে ফেলুন। ফারিস অবাক হলো, এই মেয়েটাকে ভয় কেন পাচ্ছে না। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো। আজিতা ঠায় দাঁড়িয়ে। ফারিস আস্তে আস্তে আজিতার কাছাকাছি দাঁড়িয়ে পড়ল, আমার মতে আপনার আমাকে ভয় পাওয়া উচিত। কিন্তু আমি পারছি না, কেন যেন মনে হচ্ছে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। ফারিসের খাপছাড়া লাগছে, কেমন সবটা এলোমেলো। ফারিস পকেট থেকে একটা পিস্তল বের করলো, আজিতার কপাল বরাবর রেখে বলল, আপনি আমায় সাহায্য করেছিলেন, সেই খাতিরে আপনাকে সাবধান করেছিলাম আমায় মনে রাখবেন না। কিন্তু আপনি মনে রেখেছেন যে ফারিস কখনো পুলিশ স্টেশনের ধারে কাছে যায়নি। সেই ফারিসের নামে আপনি মাফিয়া ট্যাগ বসিয়েছেন। আপনার উপর চাপা রাগ জন্মেছে, আর আমার রাগ জন্মানো মানে আপনার মৃত্যু নিশ্চিত। আজিতা ফারিসের চোখে চোখ রেখে বলল,
আমি ভুল করেছি মানছি, সরিও বলেছি, কিন্তু আপনি নিচ্ছেন না। এখন আমায় মেরে আপনি শান্তি পেলে মেরে ফেলুন, তবে আজ মারবেন না। কাল আমাকে 4টে পেশেন্টের অপারেশন করতে হবে, 2টো সকালে আর 2টো রাতে। আমাকে মারার আগে তাদের বাঁচাতে দিন। ফারিস কি বলবে বুঝতে পারছে না। এ মেয়ে কি পাগল নাকি অন্য কিছু? নিজে মরতে বসেছে আর অন্যকে বাঁচানোর কথা বলছে। অবশ্য ডাক্তার মানুষ বাঁচানোই তো এদের কাজ। ফারিস অনেকক্ষণ চুপ থেকে বলল, আপনাকে আরেকটা সুযোগ দিতে ইচ্ছে করছে, এটাই লাস্ট ওয়ার্নিং। আমাকে মনে রেখে নিজের বিপদ আর বাড়াবেন না। ভালো থাকুক নিজের মতো। ফারিস কাউকে ওয়ার্নিং দেয় না, কিন্তু আপনাকে দ্বিতীয়বারের মতো দিচ্ছি, এর অবহেলা করবেন না। ফারিস কপাল থেকে পিস্তল সরালো, হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। আদ্রিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ফারিস বের হতেই আদ্রিতা জোরে নিঃশ্বাস পেল। ভয় তার হৃৎপিণ্ড বুঝি বাহিরে বেরিয়ে আসার উপক্রম ছিল। ফারিস যখন কপালে পিস্তল ধরেছিল ভেবেছিল এই বুঝি শেষ, কিন্তু না, বেঁচে গেল। বার কয়েক আরও জোরে জোরে নিঃশ্বাস ফেলল আদ্রিতা। নিচের সোফায় বসে আছে ফারিস। তার ভীষণ অবাক লাগছে, মেয়েটাকে খুন কেন করতে পারল না? কাউকে খুন করবে ভেবেও খুন করতে পারল না। এই ঘটনা এই প্রথম ঘটল ফারিসের সাথে। এমনটা তো আগে হয়নি কখনো। তবে আজ কেন এমনটা হলো? আদ্রিতা যখন অজ্ঞান ছিল তখনই ফারিস ভেবেছে জ্ঞান ফিরলেই মেরে ফেলবে, কিন্তু পারল না। মেয়েটার চোখের দিকে তাকালেই কেমন যেন লাগে ফারিসের। ফারিস পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো, মুখে নিয়ে ফু উড়ালো। কেমন যেন লাগছে তার। খুন না করতে পারার অশান্তি হচ্ছে। আদিব এগিয়ে আসলো, বলল, ভাই মেয়েটাকে কি খুন করেছেন? গুলি তো কোনো শব্দ পেলাম না। ফারিস আদিবের দিকে তাকিয়ে বলল, খুন করিনি। আদিব অবাক হয়ে বলল, কেন? জানি না, মেয়েটা আমায় সাহায্য করেছে, তাই জন্যই বোধহয় সংকোচ হচ্ছে। আদিব কিছু বলে না। বিষয়টা প্রায় অপরিকল্পিত ছিল। আদ্রিতা নিচে নেমে এলো। আটপাশ কিছু না ভেবেই বলে উঠল, এই যে মিস্টার বখাটে, দ্রুত চলুন, আমায় বাসায় পৌঁছে দেবেন। আচমকাই মেয়েলি কণ্ঠটা কানে আসতেই আদিব ফারিস দুজনেই চমকে উঠল। আদিবের চোখ তো বেরিয়ে আসার উপক্রম। ফারিস ভাইকে বখাটে বলে ডাকছে, মেয়েটার তো দারুণ সাহস। ফারিস বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ে বাড়াবাড়ি করছে। আদ্রিতা তার একটু এগিয়ে আসলো, পুনরায় বলল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন মিস্টার বখাটে? ফারিস তার রাগী দৃষ্টি নিয়ে বলল, আমি বখাটে নই, আমাকে ওই নামে ডাকবেন না। কোনো নামে ডাকবো নাকি না সেটা পরের কথা, আগে আমায় বাড়ি পৌঁছে দিন। ফারিস আদিবকে উদ্দেশ্য করে বলল, আদিব মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। আদিব ঘাবড়ানো স্বরে বলল, আমি? ফারিস তাকালো আদিবের দিকে, বলল, তুমি? এদের মাঝে আদ্রিতা বলে উঠল, উনি যাবেন কেন? গেলে আপনি যাবেন। আমায় তুলে কি উনি এসছেন নাকি আপনি? আপনি বড্ড কথা বলেন, শুনতে আমার বিরক্ত লাগে। কথা কম বলে ওর সাথে চলে যান, নয়তো ঘরে বসে থাকুন। ঘরে বসেও থাকবো না, ওনার সাথেও যাব না। আপনিই নিয়ে যাবেন আমায়। ফারিস এবার রেগে গেল। আচমকা বসে থেকে উঠেই আদ্রিতার গালে হাত ওঠাতে গিয়েও থেমে গেল। তীক্ষ্ণ স্বরে বলল, বেশি কথা বললে যে ওয়ার্নিং দিয়েছি তাও ফিরিয়ে নিব। তৃতীয়বার যদি আমার ধারে কাছেও আপনাকে দেখেছি, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নাও আউট। আদিব মাঝে দাঁড়ালো, থরথর করে বলল, আমি নিয়ে আসছি ভাই, আপনি রেগে যাবেন না। এই বলে কোনো মতে আদ্রিতাকে নিয়ে বেরিয়ে গেল আদিব। আর ফারিস গিয়ে বসলো সোফায়। চরম রাগ উঠছে তার। গাড়ি চড়ে বাড়ি যাচ্ছে আদ্রিতা। ফারিসের লাস্ট কথাটা বেশ অদ্ভুত লেগেছে। সে কি যেচে পড়ে ফারিসের সামনে গেছিল নাকি? ফারিস নিজেই তো তুলে নিয়ে গেল, আবার বলো পরে যেন তার ধারে কাছেও না দেখে। আদ্রিতার বয়ে গেছে ফারিসের ধারে কাছে ঘেঁষতে। আদ্রিতা বিড়বিড় করে বলল, পাজি বখাটে ছেলে একটা, নিজেই ধরে নিয়ে শাসিয়ে কথা শুনিয়ে পাঠিয়ে দিল। তোর কপালে বউ নাই, অভদ্র ছেলে কোথাকার। ভোরে ফুরফুরে আলো ফুটেছে ধরণী জুড়ে। আদ্রিতা কিছু ভাবছে। ঘুমের ঘরে কাল রাতের কথা মনে পড়েছে। কাল রাতে তার আচরণ কিছুটা ব্যতিক্রম ছিল। সে যেমনটা নয় তেমনটা আচরণ করেছিল ফারিসের সাথে। কোথাও গিয়ে একটা গায়ে পড়া স্বভাবের মেয়েদের মতো সে আচরণ করেছে। আদ্রিতা চোখ খুলে চাইল। তার মনে পড়ল সে ফারিসের সাথে কাল রাতে যে ব্যবহার করেছে সেটা বেশি আবেগ এবং ন্যাকামো টাইপ, যেটা সে মোটেও নয়। ফারিস কি তাকে বাজে মেয়ে ভাবলো? ভাবতেই পারে,
কাল রাতে মটরদ খেয়ে ফেলেছিল নাকি আজিতা, নাকি ঘাবড়ে গিয়ে উল্টাপাল্টা বলেছে, নাকি অত্যাধিক সাহসী দেখাতে গিয়েছিল। আজিতা চরম বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে বসলো। তার মাথা ঘুরছে। দুদিন যাবৎ তার সাথে সব উল্টাপাল্টা ঘটছে। কাল রাতে আজিতার কিছু হয়েছিল, কোথাও গিয়ে মনে হয়েছে ফারিসের উপর তার অধিকার আছে, অথচ এমনটা মনে হওয়ার আদৌ কোনো কারণ নেই। আজিতা অবাক হয়ে বলল, কাল আমার হয়েছিল কি? এই ফারিস নামক ছেলেটার ধারে কাছেও আর ঘেসবে না আজিতা। ছেলেটার আচরণ অদ্ভুত টাইপ, বাড়িতে রিভলভার নিয়ে থাকে। আজিতার টনক ছেলেটা সত্যি মাফিয়া ছিল না তো? কিন্তু পুলিশ তো বলল একজন ব্যবসায়ী। না, আজিতা আর ভাবতে পারছে না। দরজায় কলিং বেল বাজলো। আজিতা দ্রুত বিছানা ছেড়ে নামলো। বাবা মা আর ভাইটা বুঝিয়ে এলো। আজিতা দৌড়ে গিয়ে দরজা খুললো। সত্যি তার বাবা মা আর ভাই এসেছে। আজিতা সব ভুলে মিষ্টি এক হাসি দিয়ে বলল, কেমন আছো তোমরা? মেয়ের হাসি দেখে তিনজনই মুগ্ধ হলো। বলল, ভালো আছি, তুই? আমিও ভালো। বলতে বলতে বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে ভিতরে যেতে যেতে বলল আজিতা, তোমাদের তো কাল বিকেলে আসার কথা ছিল, এলে না কেন? আজিতার মা ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসলেন। গায়ের বোরকাটা খুলে বললেন, আর বলিস না, তোর মামা আসতেই দিতে চায়নি, তুই যাসনি বলে রেগে। আজিতা তাকালো অন্য সোফায় বসে থাকা তার অনার্স পড়ুয়া ছোট ভাই রাফিনের দিকে। মাথায় একটা টোকা মেরে বলল, কিরে, এসে থেকে তো কথাই বলছিস না, ব্যাপার কি তোর? আর বলো না আপু, লায়লা আমার সাথে দুদিন যাবত কথা বলছে না। হোঁচট খেলো আজিতা। হাসতে হাসতে বলল, কেন বলছে না? জানি না। হাসলো আজিতা, মাথায় হাত বুলিয়ে বলল, টেনশন নিস না, বলবে না। রাফিন কিছু বলে না। লাইলা রাফিনের চাচা মেয়ে দুজনেই সেম ইয়ারে আছে, তারা রিলেশনে আছে, বাড়ির সবাই এটা জানে। তাদের কোনো আপত্তি নেই বিয়েতে। বাবা হয়েছে এদের পড়াশোনা শেষ হলে এদের বিয়ে দেওয়া হবে। আজিতা রান্নাঘরে এগিয়ে গেল। চুলায় চা বসিয়ে বাবার মাকে পানি দিল। পানি খেয়েই আজিতার মা বলে উঠলেন, তোর মামা তোর জন্য একটা ছেলে দেখেছে, ছেলে ইঞ্জিনিয়ার, তোর কি মত? আজিতা কিছু বলল না, অনেকক্ষণ চুপ থাকে। আজিতার মা বলে, কি হলো, তুই কথা বলছিস না কেন? কবে দেখা করতে হবে? আজিতার মা খুশি হলেন, বলেন, শীঘ্রই। আজিতা আর কিছু না বলে চলে যায় রান্নাঘরের দিকে। এই মুহূর্তে মাকে বিয়েতে না করার মতো কোনো অজুহাত নেই আজিতার। ডাক্তার হওয়ার আগে অনেক কারণ ছিল, এখন আর নেই। বিয়েটা এবার করতে হবে। এই এখন যদি আজিতা বিয়েতে না করতো, মায়ের সাথে ঝগড়া হতো, যা আজিতার এই মুহূর্তে পছন্দ হচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলো। জীবনটা পুরো ডাক্তার হওয়া আর পড়াশোনা করতে করতে চলে গেল। আজিতা মনে মনে লাভ ম্যারেজ করবে এমন পরিকল্পনা ছিল, কিন্তু মনের মতো পুরুষ এখনও পায়নি। হয়তো তার ভাগ্যে পারিবারিকভাবে বিয়ে লেখা আছে। বিকেল 5টা। হসপিটালের ক্যান্টিনে গোল হয়ে বসে আছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। আজিতা এখনও আসেনি। বিকেলের সময়টাই প্রায় একসাথে কাটায় তারা। মাঝে মধ্যে একটু সিরিয়াস কন্ডিশন হলে হয় না। আর সপ্তাহের শুক্রবারটা হসপিটালের বাহিরে কাটে, তবে ঢাকার বাহিরে যাওয়া হয় না। নীরবতা কাটিয়ে মৃদুল বলে উঠল, দোস্তরা, জীবনের অর্ধেক সময় তো ডাক্তারি আর পড়াশোনা করেই কাটিয়ে দিলাম। এবার আমাদের উচিত এক এক করে বিয়ে করা আর 2টো করে মুরগির রোস্ট খাওয়া। চাঁদনি তেতে উঠল, বলল, তোর তো সারাদিন খালি খাওন আর খাওন, আর তোর আসলেই খাবারের ডাক্তার হওয়া উচিত ছিল। ফরেন্সিক ডক্টর হতে কে বলেছিল? তোর আব্বাই। চাঁদনি রেগে গেল, বলল, একদম বাপ তুলে কথা বলবি না মৃদুল। বাপ তুলে কি বললাম? আমার বাপে বলেছিল তোকে ফরেনসিক ডাক্তার হতে? কইছিল তো, খালি যেদিন কইছিল ওই দিন তুই বাসায় ছিলি না। মৃদুলের কথা শুনে হেসে ফেলল সবাই। চাঁদনিও না চাইতেও হেসে ফেলে। এই ছেলে চরম পাজি। এবার রনি বলল, বিয়ের কথা যেহেতু উঠেছে, তখন আমার আর মুনমুন দিয়ে শুরু করলে কেমন হয়? মুনমুন মুখ খুলল, বলল, তোকে কে বিয়ে করবে? রনি ভাব নিয়ে বলল, কেন তুই? মুনমুন নাক ছিটকে বলল, থু। আশরাফ বলল, তোদের থুতু শেষ হলে ভালো কথা বলা যায়। সবার দৃষ্টি রাখলো আশরাফের দিকে, বলল, কিসের ভালো কথা? না, ভাবছি সবাই মিলে 3 দিনের একটা সফরে গেলে কেমন হয়।
শুরুতে সবাই খুশি হলো, কিন্তু পরক্ষণে ভাবলো একসাথে এতজনকে ছুটি দিবে। মুখ কালো হয়ে গেল সবার। হসপিটাল জয়েন হওয়ার পর তারা কেউই তেমন ছুটি পায় না, যার ফলে বহুদিন হলো তারা একসাথে কোথাও যেতে পারে না। মৃদুল মুখ কালো করে বলল, একবার সরল স্যারের সাথে কথা বললে কেমন হয়? স্যার কি মানবেন? একবার বলে তো দেখা যায়। আমরা তো এতদিনে একবারও ছুটি নেইনি, ট্রাই একটা করাই যায়। সবই বুঝলাম, কিন্তু আদৌ এখনো আসছে না কেন? হয়তো কোনো এমার্জেন্সি পড়ে গেছে। বিস্মিত নজরে তাকিয়ে আছে আদ্রিতা ফারিসের দিকে। ঘড়িতে 5:15 বাজে। আদ্রিতা মাত্রই নিজের কক্ষ থেকে বের হতে নিয়েছিল, এরই মাঝে ঝড়ের গতিতে ফারিস হাজির। পাশেই আদিপ দাঁড়ানো। আদ্রিতা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে পড়ল,